অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা কোড অফ সিভিল প্রসিডিওর 1908 বা সিপিসির একটি ইম্পর্টেন্ট প্রভিশনস নিয়ে আমরা আজকে ডিসকাস করব। দ্যাট ইজ টেম্পোরারি ইনজাংশনস, যেটা অর্ডার 39 এর মধ্যে রয়েছে যে কেসেস ইন হুইচ টেম্পোরারি ইনজাংশনস মে বি গ্রান্টেড। কোন কোন ক্ষেত্রে কোর্ট টেম্পোরারি ইনজাংশনস গ্র্যান্ট করতে পারে সেটার ব্যাপারে আজকে ডিসকাস করব টেম্পোরারি ইনজাংশনস নিয়ে। কিন্তু টেম্পোরারি ইনজাংশনস নিয়ে ডিসকাস করার আগে আমাদের জানা দরকার যে এই ইনজাংশনস কথাটার অর্থ কী। ফার্স্ট এটা আমরা জানবো যে ইনজাংশনস কথাটার অর্থ কী। ইনজাংশনসটা হচ্ছে একটা কোর্টের প্রসেস, বা আমরা বলতে পারি যে ইনজাংশনসটা কি, ইট ইজ দ্য অর্ডার অফ দ্য কোর্ট বাই হুইচ দ্য কোর্ট ইদার forbids a party to the suit from doing some act or compel a party to the suit to do some act। তাহলে ইনজাংশন হচ্ছে এমন একটা কোর্টের অর্ডার যে অর্ডারের মাধ্যমে কোর্ট সুটের কোনো একটা পার্টিকে কি করতে পারে, কোনো কাজ করা থেকে বিরত করতে পারে, অথবা কোনো একটা কোর্ট সুটের কোনো একটা পার্টিকে কোনো কাজ করতে বাধ্য করতে পারে। এই যে ইনজাংশনস আছে, এই ইনজাংশনস আমরা দেখে নেব যে কত প্রকারের হয়ে থাকে। যদি আমরা দেখে থাকি নেচারের উপরে ডিপেন্ড করে ইনজাংশনসকে দুটো ভাগে ভাগ করা হয়। তাহলে আমরা কি দেখব, নেচারের উপর ডিপেন্ড করে ইনজাংশনসকে কত ভাগে ভাগ করা হয়, দু ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ম্যান্ডেটরি ইনজাংশন, একটা হচ্ছে ম্যান্ডেটরি ইনজাংশনস, আর একটা হচ্ছে কি আমরা দেখব নেচারের উপর ডিপেন্ড করে কি হতে পারে। একটা হচ্ছে আমরা দেখব ম্যান্ডেটরি ইনজাংশনস বলতে কি বুঝি, আর একটা হচ্ছে প্রোহিবিটরি ইনজাংশনস। প্রোহিবিটরি ইনজাংশনস আবার একই রকম ভাবে ডিউরেশনের উপরে ভিত্তি করে ইনজাংশনসকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পার্মানেন্ট ইনজাংশনস, একটা হচ্ছে পার্মানেন্ট ইনজাংশন, আর একটা হচ্ছে টেম্পোরারি ইনজাংশনস। টেম্পোরারি ইনজাংশন। তাহলে আমরা নেচারের উপর ভিত্তি করে ম্যান্ডেটরি ইনজাংশন বলতে কি, ম্যান্ডেটরি ইনজাংশনসটা হচ্ছে এটাই যে ইনজাংশনসটাতে কোর্ট কাউকে কোনো কাজ করতে বাধ্য করে তাকে হচ্ছে ম্যান্ডেটরি ইন নেচার, আর যখন কোনো কাজ করতে নিষিদ্ধ করে তখন সেটা হচ্ছে প্রোহিবিটরি ইন নেচার। তাহলে নেচারের দিক থেকে ইনজাংশন দু রকমভাবে, একটা ম্যান্ডেটরি, যখন কোনো কোর্ট তার নিজের অর্ডারের মাধ্যমে কাউকে কোনো কাজ করতে বাধ্য করে তখন সেটা হচ্ছে ম্যান্ডেটরি, যখন কোনো কাজ করতে তাকে নিষেধ করে তখন সেটা প্রোহিবিটরি হয়ে থাকে। আর ডিউরেশনের উপরে ভিত্তি করে ইনজাংশনসকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা পার্মানেন্ট, এটাকে আবার পারপেচুয়াল বলা হয়ে থাকে। এই পার্মানেন্ট ইনজাংশনসটা কোর্ট কি হয়, সুটের যারা দুটো পার্টিস রয়েছে তাদের দুটো পার্টিসের বক্তব্য শোনার পরে ফাইনাল হিয়ারিং এর পরেই কিন্তু এই পার্মানেন্ট ইনজাংশনসটা দিয়ে থাকে, যেটার ব্যাপারে আমরা দেখতে পারি সেকশন 36 টু সেকশন 42 অফ দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট যেটা রয়েছে, সেই স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1963, সেখানে কিন্তু 1963 যে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট রয়েছে সেখানে কিন্তু পার্মানেন্ট ইনজাংশন বা পারপেচুয়াল ইনজাংশনের ব্যাপারে লেখা আছে। সেই ব্যাপারে আমরা ফার্স্ট সেমিস্টারের যে ক্লাস থাকে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, সেখানে এই ব্যাপারে ডিসকাশনসগুলো থেকে থাকে। কিন্তু তারপরে হচ্ছে টেম্পোরারি ইনজাংশনস। এই পার্মানেন্ট ইনজাংশনটা হচ্ছে এভারলাস্টিং করে থাকে। আফটার হিয়ারিং দ্য বোথ দ্য পার্টিস টু দ্য সুট কোর্ট এই পার্মানেন্ট ইনজাংশনসটাকে দিয়ে থাকে। কিন্তু টেম্পোরারি ইনজাংশনসটা হচ্ছে ফর দ্য টাইম বিং, কিছু সময়ের জন্য কোর্ট দিয়ে থাকে। ডিউরিং দ্য প্রসিডিং এই টেম্পোরারি ইনজাংশনসটা কোর্ট দিয়ে থাকে। টেম্পোরারি ইনজাংশন গ্র্যান্ট করার পিছনে কোর্টের মেইন পারপাসটা হচ্ছে স্ট্যাটাস কো মেনটেন করা, মানে সুট যে প্রপার্টিটা নিয়ে ডিসপিউটটা কোর্টের কাছে হয়েছে, মানে সুট প্রপার্টি যেটা রয়েছে সেই সুট প্রপার্টিটাকে প্রিভেন্ট বা প্রিজার্ভ করাটা আনটিল দ্য ডিসপোজাল অফ দ্য সুট, ইট ইজ দ্য পারপাস ফর গ্র্যান্টিং টেম্পোরারি ইনজাংশনস। তাহলে টেম্পোরারি ইনজাংশনস গ্র্যান্ট করার পিছনে কোর্টের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে সুট প্রপার্টিটা রয়েছে সেই সুট প্রপার্টিটাকে প্রিজার্ভ করা, সেটাকে রক্ষা করা, প্রোটেক্ট করা। কতদিন পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত সুটটা ডিসপোজাল হচ্ছে, রাইট পার্টিস টু দ্য সুট দ্য রাইটস যতক্ষণ না পর্যন্ত ডিটারমাইন হচ্ছে, কোর্ট কি করতে পারে ফর দ্য টাইম বিং কিছু সময়ের জন্য এই টেম্পোরারি ইনজাংশনসটা দিয়ে থাকে। এটাকে ইন্টারলোকেটরি অর্ডার বলা হয়ে থাকে, বা ইন্টারিম অর্ডারের মাধ্যমে কোর্ট এই টেম্পোরারি ইনজাংশনসটা গ্র্যান্ট করে থাকে। এবং কোর্ট এই টেম্পোরারি ইনজাংশনটা ফর দ্য টাইম বিং বলতে বোঝাচ্ছে কিছু সময়ের জন্য, অথবা কোর্ট যখন ফার্দার না অর্ডার দিচ্ছে যতদিন পর্যন্ত ততদিন পর্যন্ত এই টেম্পোরারি ইনজাংশনসটা থাকে। এবং সেই টেম্পোরারি ইনজাংশন যেটা অর্ডার 39 এ ডিসকাস করা রয়েছে সিভিল প্রসিডিওর কোডের রুল 1 থেকে নিয়ে রুল 5 এর মধ্যে। তাহলে পার্মানেন্ট ইনজাংশনসটা রয়েছে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 36 থেকে 42 এর মধ্যে, আর টেম্পোরারি ইনজাংশনটা আছে অর্ডার 39 এর রুল 1 থেকে রুল 5 এর মধ্যে। আজকের আমাদের ডিসকাশনস কিন্তু পার্মানেন্ট ইনজাংশন নয়, আমাদের ডিসকাশন হচ্ছে টেম্পোরারি ইনজাংশন which is stated in civil procedure code 1908। আমরা কিন্তু সেটাকে নিয়ে আজকে ডিসকাস করব। তাহলে অর্ডার 39 এ টেম্পোরারি ইনজাংশনস বলতে কি বোঝানো হয়েছে তার 5টা যে রুলস, 5টা রুলস বলবো, এবং এর সাথে সাথে আনুষঙ্গিক আরও বিস্তারিতভাবে ডিসকাস করব এই টেম্পোরারি ইনজাংশনের এই ভিডিও বা ক্লাসের মাধ্যমে।
তাহলে আমরা ফার্স্ট যেটা দেখবো যে অর্ডার 39 এর রুল 1 এর মধ্যে যে কেসেস ইন হুইচ টেম্পোরারি ইনজাংশনস মে বি গ্রান্টেড, এটার ব্যাপারে আমরা ফার্স্ট আজকে বুঝবো। রুল 1 এর মধ্যে কি লেখা রয়েছে, বলছে হোয়ার ইন এনি স্যুট ইট ইজ প্রুভড বাই এফিডেভিট অর আদারওয়াইজ। হোয়ার ইন এনি স্যুট, যখন কোন একটা স্যুট বা কোন একটা মামলাতে বা সিভিল যে স্যুটগুলো হয়ে থাকে সিভিল কোর্টে, সেই স্যুটে ইট ইজ প্রুভড, যখন এটা প্রমাণিত হয়ে থাকে বাই এফিডেভিট, কোনো হলফনামা বা এফিডেভিটের দ্বারা, অর আদারওয়াইজ বা অন্য কোনোভাবে। তাহলে হোয়ার ইন এনি স্যুট ইট ইজ প্রুভড বাই এফিডেভিট, যখন কোনো একটা স্যুট বা সিভিল স্যুটে বা মামলাতে যখন এটা এফিডেভিটের মাধ্যমে বা অন্য কোনো কিছুর দ্বারা যখন এটা প্রমাণ হয়ে থাকে, কি প্রমাণ হয়ে থাকে, দ্যাট এনি প্রপার্টি ইন ডিসপিউট ইন এ স্যুট, এনি প্রপার্টি ইন ডিসপিউট ইন এ স্যুট, এনি প্রপার্টি কোনো একটা সম্পত্তি যেটা কিনা ইন ডিসপিউট ইন এ স্যুট, যে স্যুটটা ফাইল হয়েছে সেই স্যুটের মধ্যে যে ডিসপিউটেড প্রপার্টি রয়েছে, সেই ডিসপিউটেড প্রপার্টিটা বলছে ইজ ইন ডেঞ্জার, যদি ডেঞ্জার অবস্থায় থাকে, মানে সেটা বিপদযুক্ত অবস্থায় যদি থাকে, অফ বিং ওয়েস্টেজ, এটা ওয়েস্টেজ হওয়ার কারণে, ড্যামেজ হওয়ার কারণে, অ্যালাইনেটেড বা ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে, বাই এনি পার্টি টু দ্য স্যুট, স্যুটের কোনো পার্টির দ্বারা। তাহলে যখন কোন একটা স্যুট কোন একটা সিভিল কোর্টে পেন্ডিং রয়েছে, সেই স্যুটটা পেন্ডিং থাকা অবস্থায় সেই যে ডিসপিউটেড প্রপার্টিটাকে নিয়ে স্যুটটা ফাইল হয়েছে, সেই ডিসপিউটেড প্রপার্টিটা যদি ওয়েস্টেজ হওয়ার কারণে, ড্যামেজ হয়ে যাওয়ার কারণে বা পার্টি স্যুটের অন্য কোনো পার্টির দ্বারা অ্যালাইনেট হয়ে যাওয়ার কারণে ইজ ইন ডেঞ্জার, যদি ডেঞ্জার হয়ে থাকে, মানে সেটা বিপদযুক্ত অবস্থায় যদি থাকে, আর রংফুলি যদি সেটাকে সোল্ড বিক্রি করে দেওয়া হয় ইন এক্সিকিউশন অফ এ ডিগ্রি, কোনো ডিগ্রি এক্সিকিউট করার মাধ্যমে সেটাকে যদি রংফুলি যদি সোল্ড বিক্রি করে দেওয়া হয় সেক্ষেত্রে, অথবা তাহলে এখানে আমরা কিছু গ্রাউন্ডস বা সার্কামস্ট্যান্সেস দেখতে পেলাম যে এই সার্কামস্ট্যান্সেসটা এক্সিস্ট করলে একটা সিভিল কোর্ট কি করতে পারে না, ইনজাংশন গ্র্যান্ট করতে পারে। এরকম আরো সার্কামস্ট্যান্সেসগুলো আমরা দেখব, তারপরে আমরা দেখব যে সেখানে কি লেখা রয়েছে। নাম্বার 2 মানে ক্লজ বি তে যেটা দেওয়া রয়েছে, দ্যাট দ্য ডিফেন্ডেন্ট থ্রেটেন্স, যখন ডিফেন্ডেন্ট যার বিরুদ্ধে মামলা করা হচ্ছে সেই ডিফেন্ডেন্ট যখন থ্রেটেন্স হুমকি দিচ্ছে, অর ইন্টেন্স, যখন ডিফেন্ডেন্টের মনে অভিপ্রায় বা ইন্টেনশনস থাকছে টু রিমুভ or disposed of his property with a view to defrauding his creditor। তাহলে যখন কোন একটা ডিফেন্ডেন্ট তার বিরুদ্ধে যখন ক্রেডিটর কোন একটা মামলা করেছে, যে ব্যক্তিটি ঋণ দিয়েছে, একজন যে ঋণদাতা, সে যখন ঋণ গ্রহীতার এগেইনস্টে যখন মামলা করছে ওই প্রপার্টিটাকে বিক্রি করে ঋণটা পরিশোধ করার জন্য, ডিফেন্ডেন্ট যদি থ্রেটেন্স, যদি হুমকি দিয়ে থাকে, কিসের জন্য, কোনো প্রপার্টিকে রিমুভ করে দেওয়ার জন্য অথবা সেটাকে ডিসপোজ অফ মানে ট্রান্সফার করে দেওয়ার জন্য, কি উদ্দেশ্যে, উইথ ডিফ্রডিং হিজ ক্রেডিটর, তার ক্রেডিটরকে ডিফ্রড করার জন্য, ঠকানোর জন্য, অথবা যদি কোনো ডিফেন্ডেন্টের যদি ইন্টেনশন থেকে থাকে, অভিপ্রায় থেকে থাকে তার ডিফেন্ডেন্টকে তার ক্রেডিটরকে ডিফ্রড করার উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্যে যদি সে তার প্রপার্টি রিমুভ বা ডিসপোজ অফ করার চেষ্টা করে, তখন কিন্তু কোর্ট এই টেম্পোরারি ইনজাংশন গ্রান্ট করতে পারে। তাহলে এটাও একটা সার্কামস্ট্যান্সেস বা একটা গ্রাউন্ড যে যখন কোনো ডিফেন্ডেন্ট তার ক্রেডিটরকে ডিফ্রড করার উদ্দেশ্য নিয়ে যখন সে তার নিজের প্রপার্টিকে ডিসপোজ অফ বা রিমুভ করে, তখন একটা সার্কামস্ট্যান্সেস বা এই গ্রাউন্ডে কোর্ট টেম্পোরারি ইনজাংশন গ্রান্ট করতে পারে। এছাড়া কি দেওয়া আছে, ক্লজ সি তে দেওয়া রয়েছে, দ্যাট দ্য ডিফেন্ডেন্ট থ্রেটেন্স অর টু ডিসপোজেস, তাহলে যখন কোনো ডিফেন্ডেন্ট কি করে থাকে, থ্রেটেন্স হুমকি দিচ্ছে, কিসের জন্য, ডিসপোজেস করে দেওয়ার জন্য, কাকে, দা ডিসপোজেস মানে পজেশনস থেকে সরিয়ে দেওয়ার জন্য প্লেন্টিফকে, অথবা আদারওয়াইজ কি করছে, কজেস ইনজুরি টু দ্য প্লেন্টিফ, যদি প্লেন্টিফকে ইনজুরি করে থাকে ইন রিলেশনস টু এনি প্রপার্টি, কোনো প্রপার্টির রেসপেক্টে, ইন ডিসপিউট ইন দ্য স্যুট, তাহলে স্যুটে যে প্রপার্টিটাকে নিয়ে ডিসপিউটটা হচ্ছে, স্যুট যে প্রপার্টিটা নিয়ে স্যুটটা চলছে, সেই প্লেন্টিফ যে আছে, প্লেন্টিফকে যদি ডিফেন্ডেন্ট হুমকি দেয়, থ্রেটেন্স মানে যদি হুমকি দিয়ে দেয়, কিসের জন্য, ডিসপোজেস করে দেওয়ার জন্য, পজেশনস থেকে সরিয়ে দেওয়ার জন্য, তাহলে যে ব্যক্তিটি প্লেন্টিফ মামলাতে যে ব্যক্তি স্যুট ফাইল করেছে, ডিফেন্ডেন্ট তাকে যদি থ্রেট যদি দিয়ে থাকে ডিসপোজেস করে দেওয়ার জন্য, অথবা যদি ওই প্রপার্টির রেসপেক্টে যদি প্লেন্টিফকে যদি ইনজুরি কজ করে দেওয়ার যদি হুমকি দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা কি হয়, গ্রাউন্ড হয়ে যায়। তাহলে আমরা অর্ডার 39 এর যে রুল 1 রয়েছে, সেই অর্ডার 39 এর রুল 1 থেকে আমরা দেখতে পেলাম যে তিনটে এখানে গ্রাউন্ডের কথা বলে দেওয়া আছে। তাহলে যখন কোনো একটা স্যুট ডিসপিউটেড, যে স্যুটের যে ডিসপিউটেড প্রপার্টিটা রয়েছে, সেই ডিসপিউটেড প্রপার্টিটা যখন কিনা ওয়েস্টেজ হওয়ার কারণে বা ড্যামেজ বা অ্যালাইনেট হওয়ার কারণে স্যুটের কোনো পার্টির দ্বারা যখন ডেঞ্জার অবস্থায় থাকে, যখন রংফুলি সেটাকে স্যুট সোল্ড বিক্রি করে দেওয়া হয় ডিগ্রি এক্সিকিউশন করার মাধ্যমে, যখন ডিফেন্ডেন্ট কাউকে থ্রেট করে থাকে, কোনো ক্রেডিটরকে ডিফ্রড করার উদ্দেশ্যে কোনো
সুট প্রপার্টিকে রিমুভ বা ডিসপোজ করে দেওয়ার জন্য, ডিফেন্ডেন্ট যদি কখনো প্লেন্টিফকে থ্রেট হুমকি দিয়ে তাকে ডিসপোজেস করে দেওয়ার জন্য, তাকে ইনজুরি করে দেওয়ার জন্য, সেক্ষেত্রে কোর্ট কি করতে পারে এবার সেখানে উল্লেখ করে দিচ্ছে। কোর্ট কি করতে পারে? দ্য কোর্ট মে বাই অর্ডার গ্র্যান্ট টেম্পোরারি ইনজাংশনস। তখন কোর্ট কি করতে পারে? টেম্পোরারি ইনজাংশনস গ্র্যান্ট করতে পারে। তাহলে এই যে তিনটে সার্কামস্টান্সেস উল্লেখ করে দেওয়া আছে সিভিল প্রসিডিওর কোডের অর্ডার 39 রুল 1 এর মধ্যে, এই সার্কামস্টান্সেসগুলো এক্সিস্ট করলে কোর্ট কি করতে পারে না টেম্পোরারি ইনজাংশনসকে গ্র্যান্ট করতে পারে। কিসের জন্য? টু রেস্ট্রেন সাচ অ্যাক্ট। এই সমস্ত সাচ অ্যাক্ট মানে এই যে তিনটে এখানে সার্কামস্টান্সেসের কথা বলা আছে, এই অ্যাক্টগুলোকে রেস্ট্রেন করার জন্য, অথবা কি বলছে টু মেক সাচ আদার অর্ডার, কোর্ট এছাড়া অন্য অর্ডার দিতে পারে ফর দ্য পারপাস অফ স্টে করার জন্য, আটকানোর জন্য, অ্যান্ড প্রিভেন্টিং করার জন্য। কি? দ্য ওয়েস্টেজিং, ড্যামেজিং, অ্যালাইনেশন, সেল, রিমুভাল অর ডিসপোজিশন অফ দ্য প্রপার্টি অর ডিসপোজিশনস অফ দ্য প্লেন্টিফ। তাহলে প্লেন্টিফকে ডিসপোজিশন করা থেকে, প্রপার্টিটাকে ডিসপোজিশন বা ট্রান্সফার করা থেকে, অ্যালাইনেট করা থেকে, রিমুভাল করা থেকে, ড্যামেজ হওয়া থেকে, ওয়েস্টেজ হওয়া থেকে কোর্ট যদি অন্য কোনো অর্ডার দেওয়ার কথা মনে করে, সেক্ষেত্রে কোর্ট কিন্তু সেই অর্ডারটা দিতে পারে যাতে সেগুলো প্রিভেন্ট করা যায়। এই প্রপার্টিটা ওয়েস্টেজটাকে প্রিভেন্ট করা যায়, প্রপার্টিটাকে ড্যামেজ হওয়া থেকে প্রিভেন্ট করা যায়, অ্যালাইনেশন হওয়া থেকে মানে প্রিভেন্ট করা যায়। সেই উদ্দেশ্যে কোর্ট কি করতে পারে? অন্য কোনো অর্ডার দিতে পারে। অথবা আদারওয়াইজ কজিং ইনজুরি টু দ্য প্লেন্টিফ ইন রিলেশনস টু দ্য প্রপার্টি, প্রপার্টির রেসপেক্টে যে প্লেন্টিফ তার যে ইনজুরি যে ঘটানোর কথা বলেছিল সেটাকে প্রিভেন্ট করার জন্য, as the court thinks fit, যেটা কোর্ট ঠিক বলে মনে করবে, until the disposal of the suit, until the further order। তাহলে টেম্পোরারি ইনজাংশন যেটা কোর্ট গ্র্যান্ট করে থাকে বলছে until the disposal of the suit, যতক্ষণ না সুটটা ডিসপোজ অফ হচ্ছে ততদিন পর্যন্ত এই টেম্পোরারি ইনজাংশনটা গ্র্যান্ট করতে পারে, অথবা until the further order, যে অর্ডারটার মাধ্যমে টেম্পোরারি ইনজাংশনটা গ্র্যান্ট করছে সেই অর্ডারটার পর থেকে যতক্ষণ না পর্যন্ত ফার্দার কোনো অর্ডার দিচ্ছে ততদিন পর্যন্ত টেম্পোরারি ইনজাংশনটা গ্র্যান্ট হতে পারে। তাহলে আমরা দেখতে পেলাম যে তাহলে মেন পারপাসটা কি আছে টেম্পোরারি ইনজাংশন গ্র্যান্ট করার ক্ষেত্রে? না প্রপার্টিটার একটা স্ট্যাটাস কো মেনটেন করে। স্ট্যাটাস কো করার অর্থ হচ্ছে প্রপার্টিটাকে অ্যাজ ইট ইজ সেই অবস্থায় রাখা, যে অবস্থায় প্রপার্টিটা অ্যাট দ্য টাইম অফ ইনস্টিটিউশন অফ সুট বা সুট ফাইলিং করার সময় যে প্রপার্টিটা যে অবস্থাতে ছিল সেই অবস্থাতে রাখা, যাতে করে সুট যে ডিসপিউটেড প্রপার্টি আছে সেটা আনটিল দ্য ডিসপোজাল অফ দ্য সুট সেই প্রপার্টিটা অ্যাজ ইট ইজ সেইভাবে থেকে থাকে। এটাই কিন্তু কোর্টের কিন্তু মূল উদ্দেশ্য। কারণ যে প্রপার্টি নিয়ে ডিসপিউট হচ্ছে, প্রপার্টি চলাকালীন যদি সে প্রপার্টিটা ট্রান্সফার হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু যে পার্টিজ যারা রয়েছে তাদের কিন্তু সেখানে তাদের যে রাইটটা সে রাইটটা কিন্তু এফেক্টেড হবে। তাহলে কখন কোর্ট টেম্পোরারি ইনজাংশন গ্র্যান্ট করতে পারে সেই গ্রাউন্ডসগুলো আমরা দেখতে পেলাম, এবং সেই কোর্ট কতদিন পর্যন্ত সেই টেম্পোরারি ইনজাংশনটা গ্র্যান্ট করতে পারে সেটাও কিন্তু আমরা দেখলাম। কিন্তু মজার বিষয়টা হচ্ছে এটাই যে শুধুমাত্র এই তিনটে গ্রাউন্ড এক্সিস্ট করলেই কি কোর্ট একটা টেম্পোরারি ইনজাংশন গ্র্যান্ট করে নেবে? বিষয়টা কিন্তু তা নয়। টেম্পোরারি ইনজাংশন কিন্তু কোর্ট শুধুমাত্র এই গ্রাউন্ডগুলো এক্সিস্ট করলেই কিন্তু কোর্ট টেম্পোরারি ইনজাংশনস গ্র্যান্ট করবে না। এছাড়া আনুষঙ্গিক আরও কিছু গ্রাউন্ডস আছে সেটা কিন্তু এক্সিস্ট করতে হবে। সেটা আমি ডিসকাস করার আগে একটা জিনিস বলবো, টেম্পোরারি ইনজাংশনের জন্য কে কোর্টের কাছে আবেদন করতে পারে। এখন আমরা জানি যে একটা সুট দুটো পার্টিজের মধ্যে হয়ে থাকে। দ্য পারসন হু ফাইলস দ্য সুট, দ্যাট পারসন ইজ নোন অ্যাজ প্লেন্টিফ। যে সুট ফাইল করছে তাকে আমরা প্লেন্টিফ বলবো, যার এগেনস্ট যে সুট ফাইল হচ্ছে তাকে আমরা ডিফেন্ডেন্ট বলবো। তাহলে সুটের দুটো পার্টি রয়েছে, একটা প্লেন্টিফ, একটা হচ্ছে ডিফেন্ডেন্ট। এখন কে ইনজাংশনের জন্য কোর্টের কাছে আবেদন করতে পারে? প্লেন্টিফ করতে পারে নাকি ডিফেন্ডেন্ট করতে পারে? প্লেন্টিফ কিংবা ডিফেন্ডেন্ট যে কেউই কোর্টের কাছে অ্যাপ্রোচ করতে পারে টেম্পোরারি ইনজাংশনের জন্য। ইউজুয়ালি প্লেন্টিফ আবেদন করে থাকে ডিফেন্ডেন্টের বিরুদ্ধে, কিন্তু তার মানে এটা নয় যে ডিফেন্ডেন্ট কি হয় না প্রিক্লুডেড থাকে টেম্পোরারি ইনজাংশনস আবেদন করার জন্য। একথা কিন্তু আমি বলছি না, আবেদন যে কেউই করতে পারে, কিন্তু ইউজুয়ালি সাধারণত কি হয়ে থাকে না একজন প্লেন্টিফ যে থেকে থাকে সে তার অপোজিট যে পার্টি ডিফেন্ডেন্ট তার বিরুদ্ধে আবেদনটা করে থাকে। কিন্তু সাধারণত সুটে যে কোনো পার্টিজ কি করতে পারে, তার যে অ্যাডভার্সারি আছে তার এগেনস্টে টেম্পোরারি ইনজাংশনের জন্য আবেদন করতে পারে। তাহলে আবেদন তো করতে পারলো, কিন্তু কোর্ট যে টেম্পোরারি ইনজাংশন গ্র্যান্ট করবে কি গ্রাউন্ডে করবে? অর্ডার 39 রুল 1 যে তিনটে গ্রাউন্ড আছে, এই তিনটে গ্রাউন্ডের সাথেও আরও তিনটে জিনিস রয়েছে, এগুলো ইলাস্ট্রেটিভ রূপে আমি বলছি, এইগুলোকেও কিন্তু কোর্টকে ফার্স্ট প্রথমে দেখতে হবে, তারপরে কিন্তু কোর্ট এই টেম্পোরারি ইনজাংশনসটা গ্র্যান্ট করে থাকে। নাম্বার 1 যে জিনিসটা কোর্টকে দেখতে হবে, এ স্ট্রং স্ট্রোক প্রাইমা ফেসি কেস ইন ফেভার অফ প্লেন্টিফ হতে হবে।
Number 2 and number 3, irreparable injury to be caused to plaintiff or applicant. Balance of convenience must be in favor of plaintiff. ভীষণ ইম্পর্টেন্ট। এই তিনটে জাস্টিফিকেশনস না করে কোর্ট কখনোই টেম্পোরারি ইনজাংশনস দেবে না। তাহলে অর্ডার 39 এর রুল 1 এর যে সাব রুল তিনটে যে ক্লজ রয়েছে সেখানে যে গ্রাউন্ডগুলো রয়েছে সেই গ্রাউন্ড থাকলে একজন ব্যক্তি এন্টাইটেল হয়ে যায় টেম্পোরারি ইনজাংশনস পাওয়ার জন্য। কিন্তু তার মানে এটা নয় যে ওই তিনটে গ্রাউন্ড থাকলেই কোর্ট তাকে টেম্পোরারি ইনজাংশনস দেবে, কারণ টেম্পোরারি ইনজাংশনসটা গ্র্যান্ট করাটা কোর্টের ডিসক্রিশনারি পাওয়ার। সিভিল কোর্টকে পাওয়ার দেওয়া আছে, ডিসক্রিশনারি পাওয়ার দেওয়া আছে টেম্পোরারি ইনজাংশন গ্র্যান্ট করবে কিংবা করবে না সেটার জন্য। তাহলে কোর্ট যে তার ডিসক্রিশনারি পাওয়ারটা ইউজ করে থাকে অবশ্যই সেটা কিন্তু সাউন্ড জুডিশিয়াল মাইন্ডে সে করে থাকে। জুডিশিয়াসলি কোর্টকে কিন্তু সেই টেম্পোরারি ইনজাংশনসটাকে গ্র্যান্ট করতে হবে। সেটা গ্র্যান্ট করতে গেলে ফার্স্ট কোর্টকে যেটা জাস্টিফিকেশনস করতে হবে যে একটা স্ট্রং কেস কি আছে ইন ফেভার অফ অ্যাপ্লিক্যান্ট বা প্লেন্টিফ। অ্যাপ্লিক্যান্ট যে কিনা আবেদন করেছে, এটা প্লেন্টিফও হতে পারে, অ্যাপ্লিক্যান্ট ডিফেন্ডেন্টও হতে পারে, তাহলে সেই অ্যাপ্লিক্যান্ট যে কিনা আবেদন করেছে টেম্পোরারি ইনজাংশনের জন্য তার ফেভারে কি কোনো স্ট্রং কেস রয়েছে, মানে প্রাইমা ফেসি কি এই কেসটা স্ট্রং রয়েছে অ্যাপ্লিক্যান্টের জন্য যে কিনা আবেদন করছে, সে কিনা এই সুটে কি জিততে পারে, তার কি প্রবাবিলিটি রয়েছে, এই সুটে কি ইনভেস্টিগেশনস করার প্রয়োজন রয়েছে, এই সুটে কি প্রপার ইনকোয়ারি করার প্রয়োজন রয়েছে, এই সুটটার কি প্রপার ট্রায়ালের প্রয়োজন রয়েছে। যদি দেখা যায় যে সুটটা যেটা ফাইল করা হয়েছে এই সুটে এই প্রপার্টির রেসপেক্টে কোর্টের একটা ইন্টারভেনশনের প্রয়োজন রয়েছে, কোর্টের একটা এখানে একটা ইনভেস্টিগেশন বা ইনকোয়ারির প্রয়োজন রয়েছে, এবং এই সুটটা যে ফাইল করেছে সে কিনা এক অথেন্টিক পারসন রয়েছে, প্রাইমা ফেসি বোঝা যাচ্ছে যে একটা স্ট্রং কেস তার ফেভারে রয়েছে, সে জিততে পারে, তবেই কিন্তু কোর্ট সেই টেম্পোরারি ইনজাংশনসটা তার ফেভারে কিন্তু গ্র্যান্ট করতে পারে। নাম্বার 2 হচ্ছে ইররিপারেবল ইনজুরি টু বি কজড টু দ্য অ্যাপ্লিক্যান্ট। যদি টেম্পোরারি ইনজাংশনস গ্র্যান্ট না করে কোর্ট, সেক্ষেত্রে যে মিসচিফটা হবে, যে হার্ডশিপটা হবে, যে ইনকনভেনিয়েন্সটা হবে সেটা ভোগ করবে কে? অ্যাপ্লিক্যান্ট ভোগ করবে। তাহলে যে ক্ষতিটা হবে, যে লসটা হবে, দ্যাট ইজ ইররিপারেবল ইনজুরি। যে ক্ষতিটা সাফার করবে কে? যে ক্ষতিটা সাফার করবে এখানে অ্যাপ্লিক্যান্ট, সেটা হচ্ছে ইররিপারেবল ইনজুরি। যে ইররিপারেবল ইনজুরি যেটাকে কখনো টাকা দিয়ে ভরপেট করা যাবে না, এইরকম যদি হয়ে থাকে তবেই কিন্তু কোর্ট কি করবে? টেম্পোরারি ইনজাংশনসটা কোর্ট গ্র্যান্ট করবে। তাহলে টেম্পোরারি ইনজাংশনস গ্র্যান্ট করার ক্ষেত্রে সবার প্রথমে একটা স্ট্রং বা প্রাইমা ফেসি কেস থাকতে হবে, এটা কোর্টকে দেখতে হবে। 2 নম্বর দেখতে হবে অ্যাপ্লিক্যান্টের কি ইররিপারেবল ইনজুরি হচ্ছে। যদি টেম্পোরারি ইনজাংশনসটা গ্র্যান্ট না করা হয় তাহলে কি এমন কোনো ক্ষতি হয়ে যাবে যেটা টাকা দিয়ে কখনো কম্পেনসেট করা যাবে না। নাম্বার 3, ব্যালেন্স অফ কনভেনিয়েন্সটা মাস্ট বি ইন ফেভার অফ প্লেন্টিফ বা অ্যাপ্লিক্যান্ট হতে হবে। যে আবেদন করছে তার ফেভারে যেন ব্যালেন্স অফ কনভেনিয়েন্সটা হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে এই ব্যালেন্স অফ কনভেনিয়েন্স এই কথাটার অর্থ কি? এই ব্যালেন্স অফ কনভেনিয়েন্স কথাটার অর্থ হচ্ছে এটাই যে যদি টেম্পোরারি ইনজাংশনস কোর্ট গ্র্যান্ট করে on the basis of the application of the applicant, অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশনের উপরে ভিত্তি করে কোর্ট যদি টেম্পোরারি ইনজাংশনসটা গ্র্যান্ট করে থাকে, তাহলে যার এগেনস্টে টেম্পোরারি ইনজাংশনসটা দিল তার যে পরিমাণ হার্ডশিপ হচ্ছে, আর যে ব্যক্তিটি আবেদন করলো, আবেদন করার পরেও যদি কোর্ট টেম্পোরারি ইনজাংশনসটা গ্র্যান্ট না করে তাহলে অ্যাপ্লিকেন্টের কতটা হার্ডশিপ হবে, এই দুটোর মধ্যে তুলনামূলক বিবেচনা করে যারটা পাল্লা ভারী হবে তার ফেভারেই কিন্তু কোর্ট টেম্পোরারি ইনজাংশনসটা গ্র্যান্ট করতে পারে। যদি কোর্ট দেখে থাকে যে যদি টেম্পোরারি ইনজাংশনসটা আমি গ্র্যান্ট না করি তাহলে অ্যাপ্লিক্যান্ট বা আবেদনকারী যদি হার্ডশিপটা বেশি হয়ে থাকে, যদি টেম্পোরারি ইনজাংশনসটা গ্র্যান্ট করার পরে যার এগেনস্টে গ্র্যান্ট করলাম তার যে হার্ডশিপ হচ্ছে তার থেকে বেশি, তাহলে কোর্ট কিন্তু যে অ্যাপ্লিক্যান্ট তার ফেভারে এই টেম্পোরারি ইনজাংশনসটা গ্র্যান্ট করবে। তার মানে টেম্পোরারি ইনজাংশনসটা গ্র্যান্ট করলে
কার কতটা হার্ডশিপ হচ্ছে, আবেদনকারীর কতটা হার্ডশিপ হবে যদি এটাকে অ্যাকসেপ্ট না করা হয় বা গ্র্যান্ট না করা হয়, আর যদি গ্র্যান্ট করি তাহলে যার এগেনস্টে গ্র্যান্ট করা হচ্ছে তার কতটা হার্ডশিপ হবে, তার তুলনামূলক বিবেচনা করার পরেই কিন্তু কোর্ট ঠিক করবে টেম্পোরারি ইনজাংশনসটা গ্র্যান্ট করবে কি টেম্পোরারি ইনজাংশনসটা গ্র্যান্ট করবে না। তার মানে অর্ডার 39 এর রুল 1 এ যে গ্রাউন্ডগুলো রয়েছে সেই গ্রাউন্ডগুলোর সাথে সাথে এই যে তিনটে আমি দেখালাম এই তিনটেও কিন্তু কোর্টকে জাস্টিফাই করার পরেই কিন্তু কোর্ট একটা টেম্পোরারি ইনজাংশন গ্র্যান্ট করবে, নচেত কিন্তু নয়। তাহলে আমরা অর্ডার 39 এর রুল 1 এ কেসেস ইন হুইচ টেম্পোরারি ইনজাংশন মে বি গ্র্যান্টেড এই ব্যাপারে কিন্তু আমরা বিস্তারিতভাবে ডিসকাস করলাম। এবার আমরা সরাসরি চলে যাব রুল 2। অর্ডার 39 রুল 2 তে কি আছে সেটাকে আমরা দেখার বা বোঝার চেষ্টা করব। যেখানে লেখা আছে ইনজাংশন কিসের জন্য, টু রেস্ট্রেন রিপিটেশন অর দ্য কন্টিনিউয়েশন অফ ব্রিজ। তাহলে কোনো ব্রিজটাকে রিপিট করা থেকে আটকানোর জন্য বা ব্রিজটাকে কন্টিনিউ করা থেকে আটকানোর জন্য ইনজাংশনসকে কোর্ট গ্র্যান্ট করতে পারে। তাহলে কখন করতে পারে, তাহলে অর্ডার 39 এর যে রুল 2 তার সাবরুল 1 এর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে ইন এনি স্যুট ফর রেস্ট্রেনিং দ্য ডিফেন্ডেন্ট ফ্রম কমিটিং ব্রিচ অফ কন্ট্রাক্ট অর আদার ইনজুরি অফ এনি কাইন্ড। তাহলে যদি কোনো একটা স্যুট ফাইল করা হয়ে থাকে এবং সেই স্যুটে প্লেন্টিফ যে স্যুটটা ফাইল করেছে ডিফেন্ডেন্টের এগেনস্টে কেন ফাইল করেছে, ফর দ্য পারপাস অফ কিসের জন্য, রেস্ট্রেনিং করার জন্য ডিফেন্ডেন্টকে, যাতে ডিফেন্ডেন্ট আর কিসের জন্য, ডিফেন্ডেন্ট যেন কমিট না করে থাকে এনি ব্রিচ অফ কন্ট্রাক্ট। তাহলে ডিফেন্ডেন্টের ব্রিচ অফ কন্ট্রাক্টটা যেটা করছে সেটাকে রেস্ট্রেন করার জন্য বা অন্য কোনো রকম ইনজুরি যেটা ডিফেন্ডেন্ট করছে সেটা থেকে ডিফেন্ডেন্টকে রেস্ট্রেন করার জন্য যদি কোনো স্যুট ফাইল করা হয়ে থাকে এবং সেই স্যুটে যদি কম্পেনসেশন যদি সে ক্লেম করে থাকে কিংবা যদি অর নট যদি কম্পেনসেশন ক্লেম না করে থাকে, ওয়েদার কম্পেনসেশন ইজ ক্লেমড ইন দ্য স্যুট অর নট, যে স্যুটটা একজন প্লেন্টিফ ডিফেন্ডেন্টের এগেনস্টে ফাইল করেছে ডিফেন্ডেন্টকে রেস্ট্রেন করার জন্য ফ্রম কমিটিং এ ব্রিচ অফ কন্ট্রাক্ট, সেই স্যুটের মধ্যে কম্পেনসেশন সে ক্লেম করে থাকুক কিংবা না থেকে থাকুক সেই স্যুটে প্লেন্টিফ কি করতে পারে, পারে at any time after the commencement of the suit। সেই যে স্যুটটা সে ফাইল করেছে ডিফেন্ডেন্টের বিরুদ্ধে ডিফেন্ডেন্টকে ব্রিচ অফ কন্ট্রাক্ট করা থেকে রেস্ট্রেন করার জন্য, সেই স্যুটটা ফাইল করার কমেন্সমেন্ট করার পর থেকে যে কোনো সময়ে অ্যান্ড ইদার বিফোর or after the judgment, এমনকি জাজমেন্ট দেওয়ার আগে অথবা পরে, অ্যাপ্লাই টু দ্য কোর্ট, কোর্টের কাছে আবেদন করতে পারে ফর এ টেম্পোরারি ইনজাংশন, টেম্পোরারি ইনজাংশনের জন্য, টু রেস্ট্রেন দ্য ডিফেন্ডেন্ট, ডিফেন্ডেন্টকে রেস্ট্রেন করার জন্য, ফ্রম কমিটিং দ্য ব্রিচ অফ কন্ট্রাক্ট, ব্রিচ অফ কন্ট্রাক্ট কমিট করা থেকে রেস্ট্রেন করার জন্য, অর ইনজুরি যে ইনজুরিটা সে কমপ্লেন করেছে সেটাকে ফার্দার রিপিটেশন করা থেকে, সেটা কন্টিনিউ করা থেকে রেস্ট্রেন করার জন্য কোর্টের কাছে টেম্পোরারি ইনজাংশনের জন্য প্লেন্টিফ আবেদন করতে পারে। অথবা কি বলছে, any breach of contract or injury of a like kind arising out of the same contract or relating to the same property or the right, একই রকমের কন্ট্রাক্ট থেকে বা একই রকম প্রপার্টি থেকে এই রকম ধরনের ফার্দার ব্রিচ করা থেকে আটকানোর জন্য প্লেন্টিফ ডিফেন্ডেন্টের বিরুদ্ধে কি করতে পারে, কোর্টের কাছে টেম্পোরারি ইনজাংশনের জন্য আবেদন করতে পারে। কোর্ট যাতে টেম্পোরারি ইনজাংশন দিয়ে ডিফেন্ডেন্টকে রেস্ট্রেন করে তাকে ফার্দার এরকম ধরনের ব্রিচ করে যাতে সে না করে। তাহলে আমরা দেখতে পেলাম যে অর্ডার 39 এর রুল 2 এর সাবরুল 1 এর মধ্যে একটা ব্যক্তি বা প্লেন্টিফ ডিফেন্ডেন্টের বিরুদ্ধে যখন কোনো কন্ট্রাক্ট ব্রিচ করার জন্য যখন কোনো মামলা করে থাকে যাতে কিনা ফার্দার সে যাতে কিনা কন্ট্রাক্টটা ব্রিচ না করে সেটাকে রেস্ট্রেন করার জন্য সেই স্যুটটা ফাইলিং হওয়ার পর থেকে সে কি করতে পারে না, সে টেম্পোরারি ইনজাংশনের জন্য কোর্টের কাছে আবেদন করতে পারে। অর্ডার 39 রুল 2 এর সাবরুল 2 এর মধ্যে কি আছে এবার আমরা দেখে নেব। দ্য কোর্ট মে অর্ডার by order grant such injunction, কোর্ট তখন বাই অর্ডার সেই ইনজাংশনটা গ্র্যান্ট করতে পারে অন such term as to the duration of injunction, কোর্ট সেখানে টার্মস দিয়ে বলে দিতে পারে কত দিনের জন্য সেই ইনজাংশনটা গ্র্যান্ট করছে, তার ডিউরেশনটা কি আছে, কিপিং অন অ্যাকাউন্ট যখন কোর্ট অর্ডার দেবে তখন কোর্ট তার বিবেচনার মধ্যে রাখবে, গিভিং সিকিউরিটি আদারওয়াইজ অ্যাজ দ্য কোর্ট থিংক ফিট, তখন কোর্ট সিকিউরিটি হিসেবে কিছু রাখার জন্য সেখানে নির্দেশ দিতে পারে। যে ইনজাংশনটাকে যদি লঙ্ঘন করা হয় সেক্ষেত্রে এই যে সিকিউরিটি রাখা হচ্ছে সেটাকে ফরফিট করে নেওয়া হতে পারে। তো কোর্ট সেই অর্ডারটা যখন টেম্পোরারি ইনজাংশনস গ্র্যান্ট করবে সেই অর্ডারটা যখন কোর্ট দেবে সেক্ষেত্রে কোর্ট আর কি করতে পারে সেটা কিন্তু অর্ডার 39 এর রুল 2 সাবরুল 2 এর মধ্যে এখানে উল্লেখ করে দেওয়া আছে। এবার আমরা দেখার চেষ্টা করব অর্ডার 39 তার রুল 2A সেখানে কি দেওয়া আছে। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রভিশনস
ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রভিশনস, প্রত্যেককে ভালো করে এই প্রভিশনসটা পড়তে হবে, শুধুমাত্র কম্পিটিটিভ বা সেমিস্টার পরীক্ষার জন্য নয়, যারা ফিউচারে সিভিল প্র্যাকটিস করবে তাদের জন্য কিন্তু অর্ডার 39 রুল 2 এর যে প্রভিশনসটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখার চেষ্টা করব যে কনসিকোয়েন্সেস অফ ডিসওবিডিয়েন্স অর ব্রিচ অফ ইনজাংশনস, ইনজাংশনস গ্র্যান্ট করার পর থেকে যদি কোনো ব্যক্তি ইনজাংশনসটাকে ব্রিচ করে থাকে বা ডিসওবিডিয়েন্স করে থাকে, তার কনসিকোয়েন্সেস বা রেজাল্ট বা তার ফল কি হবে, যেটা অর্ডার 39 এর রুল 2 এর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। এবার সেটাকে আমরা দেখার চেষ্টা করব। অর্ডার 39 রুল 2 এর সাব রুল 1 এর মধ্যে দেওয়া আছে, ইন দ্য কেস অফ ডিসওবিডিয়েন্স অফ এনি ইনজাংশনস গ্র্যান্টেড অর আদার অর্ডার মেড আন্ডার রুল 1 or রুল 2 or the breach of any terms or conditions which the injunction was granted। তাহলে আমরা দেখতে পেলাম যে ইন দ্য কেস অফ ডিসওবিডিয়েন্স অফ এনি ইনজাংশনস গ্র্যান্টেড, যে ইনজাংশনসটা গ্র্যান্ট করা হয়েছে সেই ইনজাংশনসটা যদি কেউ ডিসওবিডিয়েন্স করে থাকে, যদি অমান্য করে থাকে, অথবা আদার অর্ডার যে অন্যান্য অর্ডারগুলো সে মেড করেছিল কোর্ট আন্ডার রুল 1 এবং রুল 2 তে, তাহলে রুল 1 এবং রুল 2 তে যে ইনজাংশনটা কোর্ট গ্র্যান্ট করেছে সেটাকে যদি কেউ ডিসওবিডিয়েন্ট করে থাকে, কোর্ট যদি অন্য কোনো অর্ডার দিয়ে থাকতো সেই অর্ডারটাকে যদি ডিসওবিডিয়েন্ট যদি করে থাকতো কেউ, যদি কেউ ব্রিচ করে থাকে, যদি ভঙ্গ করে থাকে এনি অফ দ্য টার্মস on which injunction was granted, যে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে কোর্ট ইনজাংশনটা গ্র্যান্ট করেছিল সেই টার্মসটাকে, সেই সমস্ত টার্মস এবং কন্ডিশনসকে যদি কেউ ডিসওবিডিয়েন্ট বা ব্রিচ যদি করে থাকতো, অথবা কোনো অর্ডারের যদি কোনো টার্মসকে যদি কেউ ব্রিচ করে থাকতো, সেক্ষেত্রে কোর্ট কি করতে পারে, দ্য কোর্ট গ্র্যান্টিং দ্য ইনজাংশনস অর মেকিং দ্য অর্ডার, যে কোর্ট ইনজাংশন গ্র্যান্ট করেছিল অথবা যে কোর্ট অর্ডার দিয়েছিল, অর এনি কোর্ট টু হুইচ দ্য সুট অর প্রসিডিং ইজ ট্রান্সফার্ড, যে কোর্টে সেই সুটটাকে ট্রান্সফার করা হয়েছে বা কোনো প্রসিডিংকে ট্রান্সফার করা হয়েছে, সেক্ষেত্রে বলছে মে অর্ডার, তখন সেই কোর্ট নির্দেশ দিতে পারে দ্য প্রপার্টি অফ দ্য পারসন, ব্যক্তির প্রপার্টিটা গিলটি অফ সাচ ওবিডিয়েন্স অর ব্রিচ, যে ব্যক্তিটি ইনজাংশনসটাকে ব্রিচ করেছিল বা ডিসওবিডিয়েন্ট করেছিল তার প্রপার্টিটাকে কি করতে পারে, টু বি অ্যাটাচ করার নির্দেশ দিতে পারে। তাহলে আমরা দেখতে পেলাম যদি কোনো ব্যক্তি ইনজাংশনটাকে গ্র্যান্ট করে থাকে, ইনজাংশনের কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনসকে যদি ডিসওবিডিয়েন্স করে থাকে, কোর্ট সেক্ষেত্রে অর্ডার দিতে পারে যে ব্যক্তিটি সে ডিসওবিডিয়েন্স বা ব্রিচ করেছে তার প্রপার্টিটাকে অ্যাটাচমেন্ট করে নেওয়ার জন্য। অ্যান্ড মে অলসো অর্ডার, এছাড়াও কোর্ট নির্দেশ দিতে পারে সাচ পারসনস to be detained in civil prison, that point is very very important। তাহলে আমরা দেখতে পেলাম সিভিল প্রসিডিওর কোডের মধ্যে এমন একটা প্রভিশনস যেখানে সিভিল প্রিজনের কথা বলে দেওয়া আছে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরকম সিভিল প্রসিডিওর কোডের মধ্যে মাত্র 2 থেকে 3টে জায়গাতে কিন্তু আমরা সিভিল প্রিজনের কথা দেখতে পাবো। আমরা আইপিসি বা ভারতীয় ন্যায় সংহিতাতে কিন্তু প্রিজন বা ইমপ্রিজনমেন্টের কথা দেখতে পাই, কিন্তু সিভিল প্রসিডিওর কোডের মধ্যে কিন্তু সিভিল প্রিজনের কথা 2 থেকে 3 জায়গায় উল্লেখ করা আছে। তার মধ্যে অর্ডার 39 রুল 2 এর সাব রুল 1 কিন্তু একটা জায়গা যেখানে কিনা সিভিল প্রিজনের কথা উল্লেখ করে দিয়েছে। যদি কোনো ব্যক্তি ইনজাংশন যেটা কোর্ট দিয়েছিল সেটাকে যদি ব্রিচ করে থাকে বা যদি সেটাকে ডিসওবিডিয়েন্স করে থাকে বা ইনজাংশন গ্র্যান্ট করার ক্ষেত্রে যে কোর্ট যে টার্মস ইম্পোজ করেছিল সেই সমস্ত টার্মসকে যদি কেউ ব্রিচ করে থাকে, সেক্ষেত্রে কোর্ট তার প্রপার্টিটাকে অ্যাটাচমেন্ট করার জন্য নির্দেশ দেবে। সেই জন্য লেখা আছে মে অর্ডার দ্য প্রপার্টি অফ দ্য পারসন গিলটি অফ সাচ ডিসওবিডিয়েন্স অর ব্রিচ টু বি অ্যাটাচড অ্যান্ড মে অলসো অর্ডার সাচ পারসন টু বি ডিটেইনড ইন সিভিল প্রিজন, সিভিল প্রিজনে তাকে আটক করার জন্য কোর্ট নির্দেশ দিতে পারে। ফর এ টার্ম, কত দিনের জন্য বলছে, নট এক্সিডিং 3 মান্থস, এটা 3 মাসের থেকে বেশি হবে না, আনলেস যদি কিনা ইন দ্য মিন টাইম দ্য কোর্ট ডিরেক্টস দ্য রিলিজ, যদি মিন টাইমে কোর্ট তার রিলিজ করার জন্য নির্দেশ দিয়ে দেয় সেক্ষেত্রে অন্য ব্যাপার, আদারওয়াইজ ম্যাক্সিমাম 3 মাস পর্যন্ত সিভিল প্রিজনে রাখা যেতে পারে। তো এই পয়েন্টটা প্রত্যেকে মার্ক করে নেবে, নট এক্সিডিং 3 মান্থস আর সিভিল প্রিজন। তাহলে জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষা যারা দিয়ে থাকে, জুডিশিয়াল সার্ভিসের যে এমসিকিউ বা প্রিলিমসের যে প্রশ্ন, সেখানে সিভিল প্রসিডিওর কোডে যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা দেখে থাকো, সেখানে তোমরা দেখতে পাবে যে এইখান থেকে প্রশ্ন এসে থাকে যে অর্ডার 39 এ রুল 2 তে যে সাব রুল 1 এ কোর্ট যে সিভিল প্রিজনের কথা বলা আছে তার ম্যাক্সিমাম ডিউরেশনটা কত দিনের জন্য হতে পারে, 3 মাস, 6 মাস, 1 বছর কি 5 বছর, এরকম ভাবে তোমাদের এআইবি পরীক্ষাতেও প্রশ্ন আসতে পারে, আবার তোমাদের জুডিশিয়াল সার্ভিসের প্রিলিমস ও অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে ইনজাংশন যদি কেউ ডিসওবিডিয়েন্ট বা ব্রিচ করে থাকে তার কোনো টার্মসকে, সেক্ষেত্রে তার প্রপার্টির সাথে সাথে যে সিভিল প্রিজনকে তাকে ডিটেন করার কথা বলা আছে তার ম্যাক্সিমাম ডিউরেশনটা বলছে নট এক্সিডিং 3 মান্থস, 3 মাসের থেকে সেটা বেশি হবে না। তাহলে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রভিশনস আমরা দেখলাম। তাহলে এই যে প্রপার্টিটা অ্যাটাচমেন্ট করলো, সে প্রপার্টিটা কত দিনের জন্য অ্যাটাচমেন্ট করবে সেটার ব্যাপারে কিন্তু অর্ডার 39 রুল 2 এর সাব রুল 2 এর মধ্যে উল্লেখ করে দিয়েছে। এবার আমরা সেটাকে দেখার চেষ্টা করব যে সেখানে কি দেওয়া আছে। তাহলে সাব রুল 2 এর মধ্যে কি দেওয়া আছে যে নো অ্যাটাচমেন্ট মেড আন্ডার দিস রুল, এই রুলের মধ্যে যে অ্যাটাচমেন্টটা করা আছে সেই অ্যাটাচমেন্টটা শ্যাল রিমেন ইন ফোর্স, সেই অ্যাটাচমেন্টটা কার্যকর থাকবে না ফর মোর দ্যান 1 ইয়ার, 1 বছরের থেকে বেশি, অ্যাট দ্য এন্ড অফ হুইচ টাইম
if the disobedience or the breach continues, যদি তা সত্ত্বেও ওই এক বছর at the end of which time কথার অর্থ এই এক বছর সময়টা পেরিয়ে যাওয়ার পরেও যদি সেই disobedience-টা এবং breach-টা যদি ফার্দার কন্টিনিউ থাকে, the property attached may be sold, যে প্রপার্টিটাকে অ্যাটাচমেন্ট করা হয়েছিল সে প্রপার্টিটাকে কোর্ট বিক্রি করতে পারে, and out of the proceed, ওই প্রপার্টিটা বিক্রি করার পর যে সেল প্রসিডটা পাওয়া যাবে সেই প্রসিড থেকে the court may award, কোর্ট অ্যাওয়ার্ড করতে পারে such compensation, সেই পরিমাণ ক্ষতিপূরণ as it thinks fit, যেটা কোর্ট ঠিক মনে করবে, to the injured personকে দেওয়ার জন্য বলবে, and shall pay the balance, এবং অবশিষ্ট যে টাকাটা আছে if any যদি থেকে থাকে to the party entitled thereto, যার প্রপার্টি অ্যাটাচমেন্ট করে বিক্রি করা হয়েছিল তাকে সেই প্রপার্টিটাকে বিক্রি করে দেওয়া হবে। তাহলে আমরা দেখতে পেলাম যদি কেউ ইনজাংশনটাকে যদি ব্রিচ করে থাকে সেক্ষেত্রে তার প্রপার্টি অ্যাটাচমেন্ট করতে পারে অথবা তার সিভিল প্রিজন হতে পারে। সিভিল প্রিজনটা ম্যাক্সিমাম 3 মাস পর্যন্ত সেটা এক্সটেন্ড হতে পারে এবং প্রপার্টি অ্যাটাচমেন্টটা ম্যাক্সিমাম 1 বছর পর্যন্ত হতে পারে। কিন্তু 1 বছরের পরেও যদি সে ব্রিচটা কন্টিনিউ করতে থাকে বা ডিসওবিডিয়েন্সটা সে করতে থাকে সেক্ষেত্রে অ্যাটাচ প্রপার্টিটা কোর্ট বিক্রি করে দেওয়ার জন্য বলতে পারে এবং সেটাকে অবশ্যই নিলামের মাধ্যমে বিক্রি করতে পারবে, সেটাকে নিলাম করার মাধ্যমে বা অকশনের মাধ্যমে, সেটাকে অকশনের মাধ্যমে বিক্রি করতে পারবে। কিন্তু মনে রাখতে হবে অকশন সেল যেটা রয়েছে সেটাও কিন্তু ট্রান্সফার বাই অপারেশন অফ ল। প্রপার্টি ট্রান্সফার দুরকমভাবে হয়ে থাকে, একটা ট্রান্সফার ইন্টারভিউয়ার্স, একটা ট্রান্সফার বাই অপারেশন অফ ল। তাহলে অকশন সেলের মাধ্যমে যে ট্রান্সফারটা হয় সেটাকে ট্রান্সফার বাই অপারেশন অফ ল কিন্তু বলা হয়ে থাকে। ঠিক যেভাবে ইনহেরিটেন্সটা একটা হচ্ছে ট্রান্সফার বাই অপারেশন অফ ল, যেভাবে একটা উইল বা বেকুয়েস্ট বা টেস্টামেন্টারি ডিসপোজিশনস এটা একটা ট্রান্সফার বাই অপারেশন অফ ল হয়ে থাকে, একই রকমভাবে এই অকশন সেলও কিন্তু ট্রান্সফার বাই অপারেশন অফ ল। তাহলে প্রপার্টিটা সে অকশন সেলের মাধ্যমে প্রপার্টিটা বিক্রি করে দিতে পারবে এবং যে প্রপার্টিটা বিক্রি করার পর যে প্রসিডস বা যে সেল টাকাটা পাওয়া গেল সেই টাকাটা কোর্ট কি করতে পারে, কম্পেনসেশন হিসেবে দিতে পারে যে ব্যক্তিটা ইনজিওর্ড হয়েছে তাকে, এবং সেই ইনজিওর্ড পার্টিকে দেওয়ার পরে অবশিষ্ট যে টাকাটা থাকবে সেটা কোর্ট কি করবে, যার প্রপার্টি তাকে দিয়ে দিতে বলবে। তাহলে আমরা দেখতে পেলাম অর্ডার 39 রুল 2A তে কি দেওয়া আছে। এবার আমরা সরাসরি চলে যাব রুল 3 তে কি দেওয়া আছে। বিফোর গ্রান্টিং ইনজাংশনস কোর্ট টু ডিরেক্ট নোটিস টু দ্য অপোজিট পার্টি, কোর্ট ইনজাংশনস গ্র্যান্ট করার আগে অপোজিট পার্টিকে নোটিস দেওয়ার জন্য নির্দেশ দেবে। অর্ডার 39 রুল 3 তে সেটা দেওয়া আছে। দ্য কোর্ট শ্যাল ইন অল কেসেস এক্সেপ্ট হোয়ার ইট অ্যাপিয়ার্স দ্যাট দ্য অবজেক্ট অফ গ্রান্টিং ইনজাংশনস উড বি ডিফিটেড বাই দ্য ডিলে বিফোর গ্রান্টিং অ্যান ইনজাংশন ডিরেক্ট নোটিস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ফর দ্য সেম টু বি গিভেন টু দ্য অপোজিট পার্টি। তাহলে আমরা কি দেখতে পেলাম অর্ডার 39 এর রুল 3 তে কি দেওয়া আছে, দ্য কোর্ট শ্যাল ইন অল কেসেস, কোর্ট সমস্ত ক্ষেত্রে, ইন অল কেসেস মানে সমস্ত ক্ষেত্রে, শ্যাল কথাটা দিয়ে বোঝানো যাচ্ছে মাস্ট মানে হচ্ছে অবশ্যই। তাহলে কোর্ট অবশ্যই সমস্ত ক্ষেত্রে, শুধুমাত্র একটা ব্যতিক্রম দেওয়া আছে। কি ব্যতিক্রম, যে এক্সেপ্ট হোয়ার ইট অ্যাপিয়ার্স দ্যাট, যখন কোর্টের কাছে এটা প্রকাশিত হয় যে দ্য অবজেক্ট অফ গ্র্যান্টিং ইনজাংশন, যে উদ্দেশ্যে কোর্ট ইনজাংশনটা গ্র্যান্ট করতে চাইছে সেই উদ্দেশ্যটা উড বি ডিফিটেড, সেটা ডিফিটেড হয়ে যাবে বাই দ্য ডিলে, ডিলে হওয়ার কারণে। একজন ব্যক্তি যে উদ্দেশ্যে কোর্টের কাছে ইনজাংশন চাইছে এবং কোর্ট যে উদ্দেশ্যে তাকে ইনজাংশনটা গ্র্যান্ট করবে সেই পারপাসটাই ডিফিটেড হয়ে যাবে যদি তাকে নোটিশ সার্ভ করা হয়, তাকে হিয়ারিং করা হয়, এতটাই ডিলে হবে যে যে পারপাসের জন্য ইনজাংশনটা চাইছে ইমার্জেন্সি পারপাসে, সেই পারপাসটাই ডিফিটেড হয়ে যাবে। বলছে সেই রকম এমার্জেন্সি সিচুয়েশন ছাড়া বলছে কি করছে, দ্য কোর্ট শ্যাল ইন অল কেসেস সমস্ত ক্ষেত্রে বিফোর গ্র্যান্টিং অ্যান ইনজাংশন, ইনজাংশন গ্র্যান্ট করার আগে ডিরেক্ট নির্দেশ দেবে নোটিস অফ দ্য অ্যাপ্লিকেশন। তাহলে অ্যাপ্লিকেশন যেটা ফাইল করা হয়েছে ইনজাংশনস গ্র্যান্ট করার জন্য সেই নোটিশটা কি বলছে, ফর দ্য সেম টু বি গিভেন টু দ্য অপোজিট পার্টি, অপোজিট পার্টিকে যেন সেই নোটিশটা দেওয়া হয়। একজন অ্যাপ্লিক্যান্ট যে অ্যাপ্লিকেশনসটা কোর্টের কাছে ফাইল করেছে ইনজাংশনস গ্র্যান্ট করার জন্য, সেই অ্যাপ্লিকেশনসটা কি করা হবে, অপোজিট পার্টিকে দেওয়ার জন্য কোর্ট নির্দেশ দেবে। কিন্তু কখন সেই অপোজিট পার্টিকে নোটিশ দেওয়া থেকে বিরত রাখতে পারে, বলছে যখন কিনা কোনো এমার্জেন্সি কোনো ব্যাপার থাকবে, যে উদ্দেশ্যে ইনজাংশনটা গ্র্যান্ট করতে চাইছে বা যে উদ্দেশ্যে ইনজাংশনটা চেয়েছে সেই উদ্দেশ্যটাই যদি ডিফিটেড হয়ে যায় ডিলে হওয়ার কারণে, সেক্ষেত্রে কোর্ট কি করতে পারে, না আদার পার্টিকে যে নোটিশ দেওয়ার ব্যাপার সেটা থেকে কি করতে পারে, এক্সামশনস দিতে পারে। অন্যথায় কিন্তু সমস্ত ক্ষেত্রে আদার্স পার্টিকে নোটিশ না দিয়ে অ্যাপ্লিকেশনের কোর্ট কিন্তু কখনোই ইনজাংশনস গ্র্যান্ট করবে না, প্রোভাইডেড দ্যাট শর্ত থাকে যে যদি আর্জেন্ট বেসিসে যদি সেক্ষেত্রে নোটিশ না দিয়েই যদি কোনো ইনজাংশনস দেওয়া হয় সেক্ষেত্রে বলছে হোয়ার ইট ইজ প্রপোজ টু গ্র্যান্ট ইনজাংশনস উইদাউট গিভিং নোটিস অফ দ্য অ্যাপ্লিকেশনস টু দ্য অপোজিট পার্টি। তাই যখন এক্ষেত্রে
ইট ইজ প্রপোজ টু গ্র্যান্ট, যখন কোর্টের কাছে প্রস্তাব দেওয়া হয় ইনজাংশনসটা গ্র্যান্ট করার জন্য অপোজিট পার্টিকে নোটিশ না দিয়ে ইনজাংশনের যে অ্যাপ্লিকেশন সেটার ব্যাপারে, দ্য কোর্ট শ্যাল রেকর্ড রিজন, তখন কোর্ট কি করবে সেই কারণটাকে রেকর্ড নথিভুক্ত করবে। ফর ইটস ওপিনিয়ন, কোর্টের কি ওপিনিয়ন রয়েছে, দ্য অবজেক্ট অফ গ্র্যান্টিং ইনজাংশন উড বি ডিফেটেড, যে উদ্দেশ্যে ইনজাংশন গ্র্যান্ট করেছে সেটা ডিফেটেড হয়ে যাবে ডিলের কারণে, অ্যান্ড রিকোয়ার্ড দ্য অ্যাপ্লিক্যান্ট, এবং অ্যাপ্লিক্যান্টকে কোর্ট কিছু নির্দেশ দেবে যে অ্যাপ্লিক্যান্টের কাছ থেকে কোর্ট কিছু জিনিস চাইবে। তাহলে কোর্ট যদি অপোজিট পার্টিকে নোটিশ না জারি করে যদি ইনজাংশন জারি করে থাকে তখন কোর্ট সেই বিষয়টা রেকর্ড করে রাখবে যে কোন এমার্জেন্সি পারপাস এবং কেন কোর্ট আদার্স পার্টিকে নোটিশ দেওয়ার নির্দেশ না দিয়ে ইনজাংশনটাকে গ্র্যান্ট করলো, এবং সেক্ষেত্রে আদার অ্যাপ্লিক্যান্ট যে রয়েছে অ্যাপ্লিক্যান্টের কাছ থেকে কোর্ট কিছু রিকোয়ারমেন্ট কিছু চাইতে পারে। কি চাইতে পারে, কি রিকোয়ারমেন্ট রয়েছে এবার সেখানে বলে দেওয়া আছে। তিনটে এখানে রিকোয়ারমেন্টের কথা বলে দেওয়া আছে। সেই তিনটে রিকোয়ারমেন্ট কি কি? নাম্বার 1 বলছে কি টু ডেলিভার টু দ্য অপোজিট পার্টি, অপোজিট পার্টিকে ডেলিভার করতে হবে, অর টু সেন্ড টু হিম, তার কাছে পাঠাতে হবে, বাই রেজিস্টার্ড পোস্ট, রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে, ইমিডিয়েটলি আফটার দ্য অর্ডার অফ গ্র্যান্টিং ইনজাংশন, ইনজাংশনস গ্র্যান্ট করার ঠিক পরে পরে, হ্যাজ বিন সেড এ কপি অফ দ্য অ্যাপ্লিকেশনস ফর ইনজুরি টুগেদার উইথ, তাহলে একটা অ্যাপ্লিকেশনসের যে কপি যেটার মাধ্যমে ইনজাংশন অ্যাপ্লিকেশনস যে ফাইল করেছিল সেই ইনজাংশন অ্যাপ্লিকেশনের যে কপি তার সাথে সাথে বলছে এ কপি অফ দ্য এফিডেভিট ফাইল ইন সাপোর্ট অফ দ্য অ্যাপ্লিকেশনস, ওই অ্যাপ্লিকেশনের সাথে যে এফিডেভিটটা ফাইল করা হয়েছিল সেই একটা এফিডেভিটের কপিও ওই ইনজাংশন অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করে অপোজিট পার্টির কাছে ইমিডিয়েটলি পাঠাতে হবে যখন কোর্ট ইনজাংশন গ্র্যান্ট করলো তার ঠিক পরে পরে। এছাড়া কি এ কপি অফ দ্য প্লেন্ট, একটা প্লেন্টের কপিও তার সাথে অ্যাটাচ করে দিতে হবে ইনজাংশন অ্যাপ্লিকেশনের সাথে। এর সাথে সাথে কি কপিস অফ দ্য ডকুমেন্টস অন হুইচ দ্য অ্যাপ্লিকেশনস রিলাইজ, যে অ্যাপ্লিকেশনসটা কোর্টের কাছে ফাইল করেছিল ইনজাংশনের জন্য সেই অ্যাপ্লিকেশনের সাথে যে সমস্ত রেলিভেন্ট ডকুমেন্টগুলো সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে দিয়েছিল যেগুলোর উপরে বেস করে কোর্ট ইনজাংশনসটা গ্র্যান্ট করেছে, সেই সমস্ত যেগুলোর উপর রিলাই করে কোর্ট দিয়েছিল, যেগুলোকে রিলাই করে ওই অ্যাপ্লিকেশনসটা ফাইল করেছিল সেই সমস্ত ডকুমেন্টসটাও কিন্তু এই ইনজাংশন অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করে অপোজিট পার্টিকে পাঠাতে হবে। এবং বলছে কি ক্লজ বিতে এসে বলছে টু ফাইল অন দ্য ডেট অন হুইচ ইনজাংশন ইজ গ্র্যান্টেড অর অন দ্য ডে ইমিডিয়েটলি ফলোইং ডেট, ইনজাংশন গ্র্যান্ট করার সময়ে অথবা ইনজাংশন গ্র্যান্ট করার পরবর্তীতে যে নেক্সট ডেটটা পড়বে সেই নেক্সট ডেটে ফাইল করতে হবে কোর্টের কাছে, কোয়েলকাটে জমা করতে হবে। কি জমা করতে হবে? অ্যান এফিডেভিট, একটা এফিডেভিট জমা করতে হবে কাকে না অ্যাপ্লিক্যান্টকে, স্টেটিং দ্যাট, এফিডেভিটে উল্লেখ করতে হবে কি দ্য কপিজ এফোরসেড, যে কপিসগুলো উপরে উল্লেখ করে দেওয়া আছে, এই যে তিনটে কপিজের কথা বলে আছে এই তিনটে কপিজ হ্যাভ বিন সো ডেলিভার্ড অর সেন্ড, সেই কপিগুলো ডেলিভার করে দেওয়া রয়েছে কার কাছে না অপোজিট পার্টির কাছে, অথবা তাকে সেন্ড বা তাকে পাঠিয়ে দেওয়া রয়েছে। তাহলে যে তিনটে কপির কথা স্পেসিফিকলি উল্লেখ করে দেওয়া আছে ইনজাংশন অ্যাপ্লিকেশনের সাথে, সেই তিনটে কপি যে অ্যাপ্লিক্যান্ট কি করেছে না ডেলিভারি করে দিয়েছে বা পাঠিয়ে দিয়েছে অপোজিট পার্টির কাছে, সেটাকে হলফনামা দিয়ে বা এফিডেভিট দিয়ে সেটা কোর্টের কাছে জানাতে হবে। এইটা কিন্তু কোর্ট রিকোয়ারমেন্ট চাইতে পারে অ্যাপ্লিক্যান্টের সাথে যদি অপোজিট পার্টিকে নোটিশ না দিয়ে যদি কোর্ট একটা ইনজাংশন গ্র্যান্ট করে থাকে সেক্ষেত্রে। এবার আমরা সরাসরি চলে আসবো অর্ডার 39 এর রুল 3A, যেখানে বলা আছে কোর্ট টু ডিসপোজ অফ অ্যাপ্লিকেশনস ফর ইনজাংশনস উইদিন 30 ডেজ, 30 ডেজের মধ্যে কোর্টকে কি করতে হবে ইনজাংশনসটাকে কি করতে হবে ডিসপোজ অফ করতে হবে। হোয়েন অ্যান ইনজাংশন হ্যাজ বিন গ্র্যান্টেড উইদাউট গিভিং নোটিস টু দ্য অপোজিট পার্টি, যখন কোর্ট একটা ইনজাংশনস গ্র্যান্ট করে থাকে অপোজিট পার্টিকে নোটিস না দেওয়ার পরে, দ্য কোর্ট শ্যাল মেক অ্যান এন্ডেভিয়ার টু ফাইনালি ডিসপোজ অফ দ্য অ্যাপ্লিকেশনস, তখন কোর্টকে এন্ডেভিয়ার প্রচেষ্টা করতে হবে ফাইনালি ওই অ্যাপ্লিকেশনসটাকে ডিসপোজ অফ করার জন্য উইদিন 30 ডেজ, 30 দিনের মধ্যে, ফ্রম দ্য ডেট অন হুইচ দ্য ইনজাংশন ওয়াজ গ্র্যান্টেড, যেদিন সেই কোর্ট ইনজাংশনটা গ্র্যান্ট করেছিল তারপর থেকে ফাইনালি সেই ম্যাটারটাকে ডিসপোজ অফ করতে হবে কত দিনের মধ্যে, দ্য ইনজাংশন যে গ্র্যান্ট যেটা করছে সেটাকে 30 দিনের মধ্যে সেটাকে কোর্টকে ডিসপোজ অফ করতে হবে। হ্যাঁ, ওয়ার ইট ইজ আনএবল টু ডু সো, যখন কোর্টের পক্ষে সম্ভব হবে না 30 দিনের মধ্যে সেটাকে ডিসপোজ অফ করার জন্য, ইট শ্যাল রেকর্ডস ইটস রিজন, কোর্ট তখন এই কারণটাকে নথিভুক্ত করবে ফর সাচ ইনঅ্যাবিলিটি, কোর্টের যে ইনঅ্যাবিলিটি রয়েছে 30 ডেজের মধ্যে ওই ইনজাংশন অ্যাপ্লিকেশন থেকে ফাইনালি ডিসপোজ অফ করার জন্য, সেই ইনঅ্যাবিলিটিটা কি কারণে হচ্ছে সেটাকে রেকর্ড করে দেখাতে হবে যে কেন উইদিন 30 ডেজের মধ্যে ইনজাংশন অ্যাপ্লিকেশন থেকে কোর্ট ডিসপোজ অফ করতে পারছে না। অর্ডার 39 রুল 4টা কি আছে এবার আমরা দেখার চেষ্টা করব। অর্ডার ফর ইনজাংশন মে বি ডিসচার্জ, ভ্যারিড অর সেট অ্যাসাইড, যারা কোর্টে প্র্যাকটিস করবে সিভিল তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট।
অনেক সময় কোর্টের কাছে কি করা হয়, অনেক সময় কোর্টের কাছে মিথ্যে কিছু স্টেটমেন্ট দিয়ে ইনজাংশনস নিয়ে নেওয়া হয়। তো সেই ইনজাংশনসটা কীভাবে ভ্যাকেট করা যেতে পারে বা বাতিল করা যেতে পারে সেটা কিন্তু অর্ডার 39 রুল 4 এর মধ্যে দেওয়া রয়েছে। সেক্ষেত্রে অ্যাডভোকেটের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং পরীক্ষা পারপাসেও যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা কিন্তু আর বলতে লাগে না। তাহলে আমরা দেখবো যে অর্ডার 39 রুল 4 এর মধ্যে এবার কি রয়েছে সেটাকে আমরা দেখার চেষ্টা করব। রুল 4 এর মধ্যে রয়েছে যে এনি অর্ডার ফর অ্যান ইনজাংশন মে বি ডিসচার্জ অর ভ্যারিড অর সেট অ্যাসাইড বাই দ্য কোর্ট। তাহলে এনি অর্ডার ফর ইনজাংশনের যে নির্দেশটা ছিল সেটা কোর্ট ডিসচার্জ করতে পারে, সেটাকে ভ্যারিড বা ভ্যারিয়েন্স আনতে পারে অথবা সেট অ্যাসাইড বাতিল করতে পারে কোর্ট অন অ্যাপ্লিকেশন মেড ডিয়ার টু, যদি এই পরিপ্রেক্ষিতে কোনো অ্যাপ্লিকেশন ফাইল করা হয়ে থাকে বাই এনি পার্টি ডিসস্যাটিসফাইড উইথ সাচ অর্ডার। তাহলে কোর্টের যে ইনজাংশন গ্র্যান্ট করার যে অর্ডারটা ছিল সেই অর্ডারে যদি কোনো পার্টি ডিসস্যাটিসফাইড হয়ে থাকে তাহলে সেই ডিসস্যাটিসফাইড পার্টির অ্যাপ্লিকেশনের উপরে ভিত্তি করে কোর্ট কি করতে পারে, কোর্ট তার নিজের দেওয়া ইনজাংশন অর্ডারটাকে ডিসচার্জ করতে পারে, সেটাকে ভ্যারিড অথবা সেট অ্যাসাইড করতে পারে, প্রোভাইডেড দ্যাট শর্ত থাকে যে ইফ অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য টেম্পোরারি ইনজাংশন অর অ্যান এফিডেভিট সাপোর্টিং সাচ অ্যাপ্লিকেশনস এ পার্টি হ্যাজ নোয়িংলি মেড এ ফলস অর মিসলিডিং স্টেটমেন্ট ইন রিলেশন টু এ material particular and the injunction was granted without giving notice to the opposite party, the court shall vacate the injunction. তাহলে কোর্ট কখন ইনজাংশনটা ভ্যাকেট করবে সেই গ্রাউন্ডটা কিন্তু এখানে প্রভিশন মধ্যে উল্লেখ করে দেওয়া রয়েছে। তাহলে প্রোভাইডেড কখন করবে, যে বলছে ইফ ইন অ্যান অ্যাপ্লিকেশনস ফর টেম্পোরারি ইনজাংশনস, তাহলে টেম্পোরারি ইনজাংশনের যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনের মধ্যে অথবা ইন অ্যান অ্যাফিডেভিট, যে এফিডেভিটটা সাপোর্টিং দিয়েছিল সাচ অ্যান অ্যাপ্লিকেশনস, তাহলে ইনজাংশন অ্যাপ্লিকেশনের সাথে যে সাপোর্টিং এফিডেভিটটা দিয়েছিল এফিডেভিটের মধ্যে অথবা ইনজাংশন অ্যাপ্লিকেশনসটা ছিল সেই অ্যাপ্লিকেশনের মধ্যে, তাহলে একটা পার্টি কি করেছে, হ্যাজ নোয়িংলি জেনে শুনে মেড এ ফলস অর মিসলিডিং স্টেটমেন্ট। তাহলে ইনজাংশন অ্যাপ্লিকেশনের মধ্যে অথবা যে সাপোর্টিং এফিডেভিটটা দিয়েছিল সেই এফিডেভিটের মধ্যে যদি কোনো একটা পার্টি নোয়িংলি, যদি জেনে শুনে কোনো একটা ফলস বা একটা মিথ্যা বা একটা মিসলিডিং যদি একটা স্টেটমেন্ট যদি সেখানে দিয়ে থাকে কিসের ব্যাপারে, ইন রিলেশন টু এ ম্যাটেরিয়াল পার্টিকুলার, কোনো একটা ইম্পর্টেন্ট কোনো একটা বিষয় বা কোনো একটা ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে যদি ফলস বা মিসলিডিং কোনো স্টেটমেন্ট সেখানে দিয়ে থাকে, এবং বলছে দ্য ইনজাংশন ওয়াজ গ্র্যান্টেড, যদি ইনজাংশনটা কোর্ট গ্র্যান্ট করে থেকে থাকতো উইদাউট গিভিং নোটিস টু দ্য অপোজিট পার্টি, অপোজিট পার্টিকে কোনো নোটিস না দিয়েই যদি সে কোর্ট যদি ইনজাংশনটা গ্র্যান্ট করে থাকতো এবং ইনজাংশন যে পার্টিটা অ্যাপ্লিকেশন করেছিল সেখানে জেনে শুনে কোনো ফলস বা মিসলিডিং যদি কোনো স্টেটমেন্ট দিয়ে থাকে, দ্য কোর্ট শ্যাল ভ্যাকেট দ্য ইনজাংশনস, কোর্ট তখন ইনজাংশনসটাকে ভ্যাকেট করে দেবে আনলেস যদি নাকি ফর রিজনস টু বি রেকর্ডেড, যদি কোর্ট সেই কারণটা নথিভুক্ত যদি না করে থাকে কি, it considers that it is not necessary so to do in the interest of justice, যদি কোর্ট দেখে থাকে যে এটা হওয়ার পরও in the interest of justice ন্যায় বিচারের জন্য সেই ইনজাংশনটা ভ্যাকেট করা প্রয়োজন নেই, সেক্ষেত্রে কোর্ট কি করবে, কি কারণে সেটাকে ভ্যাকেট করছে না সেই কারণটাকে রেকর্ড করার পরেই কিন্তু কোর্ট এটা নির্দেশ দেবে ইট ইজ নট নেসেসারি সো ডু সো ইন দ্য ইন্টারেস্ট অফ জাস্টিস, জাস্টিসটাকে ইন দ্য ইন্টারেস্ট অফ জাস্টিস এই ইনজাংশনসটাকে ভ্যাকেট বা বাতিল করার প্রয়োজন নেই। তাহলে কোর্ট যদি দেখে যে ফলস বা মিসলিডিং স্টেটমেন্ট রয়েছে কোর্ট সেক্ষেত্রে ভ্যাকেটের অর্ডার দিয়ে দেবে, কিন্তু যদি কোর্ট দেখে, কোর্ট যদি বিবেচনা করে দেখে যে ইন দ্য ইন্টারেস্ট অফ জাস্টিস এটাকে ভ্যাকেট করার প্রয়োজন নেই, তাহলে কোর্ট যে এই ভ্যাকেট না করার অর্ডারটা দিচ্ছে কি কারণে দিচ্ছে সেটা কোর্ট কিন্তু এখানে রেকর্ড করতে হবে। কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এই জায়গাটায় যখন এই প্রভিশনসটা আসবে, মানে অর্ডার 39 এর রুল 4 এর যে প্রভিশনটা আসবে এর সাথে কিন্তু আমাদের পরীক্ষা খাতায় সেকশন যেটা 95 আছে সেই সেকশন 95 এর প্রভিশনসটা আমাদেরকে উল্লেখ করতে হবে। সাপ্লিমেন্টারি প্রসিডিং যেটা আছে সেকশন 94 এ, তার সাথে সেকশন 95 এর মধ্যে একটা জিনিস উল্লেখ করে দেওয়া আছে যে যদি কোনো একটা অ্যাপ্লিক্যান্ট বা প্লেন্টিফ যদি কোনো গ্রাউন্ড রয়েছে যে গ্রাউন্ডটা কিনা সঠিক গ্রাউন্ড না, কোনো মিসলিডিং কোনো গ্রাউন্ডে যদি ইনজাংশন যদি গ্র্যান্ট করে থাকে বা ডিফেন্ডেন্টের এগেনস্টে যদি ইনজাংশন দিয়ে থাকে তাহলে কম্পেনসেশনের জন্য ডিফেন্ডেন্ট কোর্টের কাছে আবেদন করতে পারে, এবং কোর্ট যদি ইটসেলফ স্যাটিসফাইড হয়ে থাকে যে ব্যক্তিটি ইনজাংশনসটা আমার কাছ থেকে নিয়েছে সে মিসলিডিং কোনো ফ্যাক্ট এবং সার্কামস্ট্যান্সেস বা ফলস কোনো স্টেটমেন্ট দিয়ে ইনজাংশনসটা নিয়েছে, এবং যে স্যুটটা ফাইল হয়েছিল সেই স্যুটটা যদি ফাইল হয়ে থাকে যে সেটা কোনো উইদাউট কোনো ভ্যালিড রিজনে হ্যারাসমেন্ট করার উদ্দেশ্যে, এবং স্যুটটা যদি অ্যাপ্লিক্যান্ট বা প্লেন্টিফ যদি হেরে গিয়ে থাকে কোর্ট তখন ডিফেন্ডেন্টকে কি করতে পারে, আন্ডার সেকশন 95 সিভিল প্রসিডিওর কোড অনুসারে কম্পেনসেশন দিতে পারে, এবং সেই কম্পেনসেশনটা 50,000 টাকার বেশি হবে না, ম্যাক্সিমাম 50,000 টাকা পর্যন্ত কম্পেনসেশন দিতে পারে। তাহলে আমাদের মনে রাখতে হবে অর্ডার 39 কিন্তু পড়ছি, শুধুমাত্র কি অর্ডার 39 এর মধ্যে টেম্পোরারি ইনজাংশনের কথা বলা আছে একদম কিন্তু নয়, সিভিল প্রসিডিওর কোডের সেকশন 94 এর মধ্যেও
কিন্তু কি করা আছে, সেকশন 94 এর মধ্যেও কিন্তু আমাদের দেখা আছে কি না আমাদের ইনজাংশনের ব্যাপারে বলে দেওয়া আছে, যেটা কিনা আমরা দেখাবো সাপ্লিমেন্টারি যে প্রসিডিং সেকশন 94 সিভিল প্রসিডিং কোড, সেখানেও কিন্তু বলে দেওয়া আছে যে ইন অর্ডার টু প্রিভেন্ট দ্য এন্ডস অফ জাস্টিস ফ্রম বিং ডিফিটেড, একটা এন্ডস অফ জাস্টিসকে ডিফিটেড হওয়ার থেকে প্রিভেন্ট করার জন্য কোর্ট কি করতে পারে, কোর্ট দেখো ক্লজ সিতে বলে দেওয়া আছে গ্র্যান্ট এ টেম্পোরারি ইনজাংশনস, কোর্ট একটা টেম্পোরারি ইনজাংশন গ্র্যান্ট করতে পারে। এন্ড ইন কেস অফ ডিসওবিডিয়েন্স কমিট, যদি কোনো ডিসওবিডিয়েন্স কেউ কমিট করে থাকে, দ্য পারসনস গিলটি দেয়ার অফ, যদি কোনো ব্যক্তি গিলটি করে থাকে মানে ইনজাংশনস থেকে যদি ডিসওবিডিয়েন্স করে থাকে টু দ্য সিভিল প্রিজন, তার সিভিল প্রিজন হবে অ্যান্ড অর্ডার দ্যাট হিজ প্রপার্টি টু বি অ্যাটাচ, এবং তার প্রপার্টি অ্যাটাচমেন্ট করে অ্যান্ড সোল্ড বিক্রি করে দিতে বলবে। তাহলে আমরা অর্ডার 39 যেমন পড়ছি, সাপ্লিমেন্টারি প্রসিডিং এর মধ্যে বলে দেখা আছে যে এন্ডস অফ জাস্টিসকে প্রিভেন্ট করার জন্য ডিফিটেড হওয়া থেকে কোর্ট টেম্পোরারি ইনজাংশন দিতে পারে, এটা সেকশন 94 এর ক্লজ 3 তে কিন্তু উল্লেখ করে দিয়েছে। তাহলে অর্ডার 39 এর সাথে সাথেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে সেকশন 94 এর মধ্যেও কিন্তু টেম্পোরারি ইনজাংশন গ্র্যান্ট করার ব্যাপারে সিভিল প্রসিডিওর কোডে উল্লেখ করা আছে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসলে কিন্তু শুধু অর্ডার 39 লিখলে হবে না, তার সাথে সেকশন 94 লিখতে হবে। এবং এই যে প্রভিশনসটা আমরা এখানে পড়লাম অর্ডার 39 রুল 4 এর যে প্রভিশন, এখানে যে যদি ফলস বা মিসলিডিং যে স্টেটমেন্টে কোর্ট তো ভ্যাকেট করতে পারে, কিন্তু ভ্যাকেট তো হয়ে গেল, যে ব্যক্তিটি হ্যারাসমেন্ট হলো ডিফেন্ডেন্ট তার কি হবে, তার জন্য কম্পেনসেশনও কিন্তু গ্র্যান্ট করার ব্যাপার আছে সেকশন 95 সিভিল প্রসিডিওর কোডে। তাহলে কোন সেকশনসগুলো কোন প্রভিশনের সাথে রিলেভেন্ট এটা একটা স্টুডেন্টকে কিন্তু খুব জানতে হবে। সিভিল প্রসিডিওর কোড নো ডাউট ভীষণ টাফ, কিন্তু সিভিল প্রসিডিওর কোড ভীষণ ইন্টারেস্টিং, এটাকে ভালোবাসা দিয়ে পড়তে হবে, ভালোবেসে পড়তে হবে, তবেই কিন্তু সিভিল প্রসিডিওর কোডকে নিজের গ্রিপের মধ্যে আনা যাবে, আর তবেই কিন্তু পরীক্ষাতে খুব ভালোভাবে লিখতে পারবে, ভালোভাবে প্র্যাকটিস করতে গেলে তোমাদের কিন্তু হেল্প হবে, বা কম্পিটিটিভ পরীক্ষাতে তোমাদের সাকসেস হওয়ার ক্ষেত্রে কিন্তু উপকার হবে। ঠিক এইভাবে বেয়ারাক ধরে ধরে তোমাদেরকে পড়তে হবে। এবার দেখো আর একটা ফার্দার প্রভিশন সেখানে রয়েছে যে প্রোভাইডেড ফার্দার দ্যাট হোয়ার অ্যান অর্ডার ফর ইনজাংশন হ্যাজ বিন পাসড আফটার গিভিং টু দ্য পার্টি অ্যান অপরচুনিটি অফ বিং হার্ড, যখন কোনো অপোজিট পার্টিকে অপরচুনিটি দেওয়া হবে হিয়ারিং এর জন্য, তো যদি তারপরে যদি ইনজাংশন যদি গ্র্যান্ট করা হয়ে থাকে, দ্য অর্ডার শ্যাল নট বি ডিসচার্জ, তখন সেই ইনজাংশন অর্ডারটা কোর্ট ডিসচার্জ বা ভ্যালিড বা সেট অ্যাসাইড করবে না। তাই যখন অপোজিট পার্টিকে হিয়ারিং এর অপরচুনিটি দেওয়ার পরে যদি কোর্ট ইনজাংশন গ্র্যান্ট করে থাকে, সচরাচর কোর্ট কিন্তু সেই অর্ডারটাকে কিন্তু ডিসচার্জ, ভ্যালিড বা সেট অ্যাসাইড বা সেটাকে ভ্যাকেট করবে না অন দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য পার্টির অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে, এক্সেপ্ট কখন কোর্ট করতে পারে, হোয়ার সাচ ডিসচার্জ ভ্যারিয়েশন সেটিং অ্যাসাইড হ্যাজ বিন নেসেসিয়েটেড বাই এ চেঞ্জ ইন দ্য সার্কামস্ট্যান্সেস, পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে যখন সেই ইনজাংশনসটাকে ডিসচার্জ, ভ্যাকেট বা সেট অ্যাসাইড করাটা যখন নেসেসিয়েটেড বা প্রয়োজন হয়ে পড়ে তখন কোর্ট করতে পারে, অথবা ইন দ্য কোর্ট ইজ স্যাটিসফাইড দ্যাট, যখন কোর্ট ইটসেলফ স্যাটিসফাইড হবে যে দ্য অর্ডার কজ দ্য আনডিউ হার্ডশিপ টু দ্যাট পার্টি, যে ইনজাংশনসটা গ্র্যান্ট করেছে সেই ইনজাংশনসটা গ্র্যান্ট করা থাকলে এখন এই সিচুয়েশনে বা এই সার্কামস্ট্যান্সেসে সেটা আদার পার্টি যে আছে তার জন্য হার্ডশিপ ক্রিয়েট হবে। তাহলে আমরা দুটো জিনিস দেখতে পেলাম। প্রথম প্রভিশনে কি দেখতে পেলাম, যদি অপোজিট পার্টিকে নোটিশ না দিয়ে ইনজাংশন গ্র্যান্ট করা থাকে, সেখানে যদি ফলস বা মিসলিডিং স্টেটমেন্ট থেকে থাকে, সেক্ষেত্রে কোর্ট ইনজাংশনটা ভ্যাকেট করে দিতে পারে। কিন্তু কখন ভ্যাকেট করে না, ইন দ্য এন্ডস অফ জাস্টিস, কোর্ট যখন ইন দ্য এন্ড অফ জাস্টিস যদি মনে করে ভ্যাকেট করার প্রয়োজন নেই, তখন সেটা ভ্যাকেট নাও করতে পারে। আবার বলছে পরের ভবিষ্যতে যদি অপোজিট পার্টির হিয়ারিং করার পর যদি ইনজাংশনটা গ্র্যান্ট হয়ে থাকে, সেক্ষেত্রে সাধারণত কোর্ট কিন্তু ইনজাংশনটাকে ডিসচার্জ বা সেটাকে ভ্যাকেট বা সেটাকে সেট অ্যাসাইড বা সেটাকে ভ্যালিড কিন্তু কোর্ট করে না। কিন্তু আবার কখন করতে পারে, যদি সার্কামস্ট্যান্স এমন দাঁড়িয়ে যায় যে সেটা প্রয়োজন হয়ে পড়ে ভ্যাকেট করাটা, তখন কোর্ট সেটাকে ডিসচার্জ, সেট অ্যাসাইড বা ভ্যাকেট বা সেটাকে ভ্যারিয়েশনস করতে পারে। অথবা যদি কোর্ট দেখে থাকে যে অপোজিট পার্টি যে আছে তার কাছে আনডিউ হার্ডশিপ ক্রিয়েট হবে, এটাকে যদি ভ্যাকেট না করা হয়, তখন কোর্ট কি করতে পারে, এটাকে ভ্যাকেট করতে পারে। And the last যেটা আছে রুল, দ্যাট ইজ রুল 5, ইনজাংশনস টু কর্পোরেশনস বাইন্ডিং অন ইটস অফিসার্স। তাহলে অ্যান ইনজাংশনস ডাইরেক্টেড টু এ কর্পোরেশনস, যদি কোনো একটা ইনজাংশন কোনো কর্পোরেশনের এগেইনস্টে যদি ফাইল হয়ে থাকে, সেক্ষেত্রে বলছে ইজ বাইন্ডিং, তখন সেই ইনজাংশনসটা বাইন্ডিং হবে নট অনলি অন দ্য কর্পোরেশন ইটসেলফ, শুধু কর্পোরেশনের জন্যই যে সেটা বা কর্পোরেশনের জন্যই সেটা এফেক্টেড হবে বা সেটা অ্যাপ্লিকেবল হবে তা কিন্তু নয়, বাট অলসো অন অল দ্য মেম্বার্স অ্যান্ড দ্য অফিসার্স অফ দ্য কর্পোরেশনস হুজ পার্সোনাল অ্যাকশন ইট সিক্স টু রেস্টেন। তাহলে সেই ইনজাংশন যেটা কর্পোরেশনের এগেইনস্টে দিচ্ছে, শুধুমাত্র কর্পোরেশন ইটসেলফ যে সেটা দিয়ে বাইন্ডিং হবে তা নয়, ওই কর্পোরেশনের যারা মেম্বার বা যারা অফিসার্স আছে তারাও কিন্তু এটার দ্বারা ওই বাইন্ডিং থাকবে, যাদের পার্সোনাল অ্যাকশনসটা ইট সিক্স টু রেস্টেন, যেটা কোর্ট চেয়েছে রেস্টেন করার জন্য। যে সমস্ত মেম্বার্স বা অফিসারদের পার্সোনাল অ্যাকশনসটা কোর্ট বাই ওয়ে অফ গ্র্যান্টিং ইনজাংশন রেস্টেন করার জন্য চেয়েছে, তারা প্রত্যেকের কিন্তু ইনজাংশনে তাদের সবার ক্ষেত্রে বাইন্ডিং হবে। তাহলে আমরা আজকে ক্লাসের মধ্যে দেখানোর চেষ্টা করলাম সিভিল প্রসিডিওর কোডের অর্ডার 39 এর মধ্যে কি রয়েছে, একই রকম
এরকমভাবে সিভিল প্রসিডিওর কোডের মধ্যে অন্যান্য ইম্পর্টেন্ট যে সমস্ত টপিকগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে আমি এই ভিডিওতে ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। যদি তোমাদের আমার সিভিল প্রসিডিওর কোডের এই ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা নিজেরাও দেখবে, তোমাদের ক্লাসমেটস যারা বন্ধুবান্ধব জুনিয়র বা সিনিয়র যারা আছে তাদেরকে দেখার জন্য এনকারেজ করবে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক সেখানে দেবে। আর দ্বিতীয়ত সিভিল প্রসিডিওর কোডে অন্যান্য বহু প্রভিশনস রয়েছে, আমি জানি না কতটা নিজের সময় বাঁচিয়ে এই ভিডিওগুলো করতে পারবো, বাট যতদিন পারবো আমি করে থাকবো। আর এই ভিডিওগুলো তোমরা দেখে যদি ভালো লেগে থাকে তো পরবর্তী ভিডিওগুলো তোমরা কিন্তু দেখো। আজকের ক্লাসটা এখান পর্যন্ত থাকবে। থ্যাংক ইউ সো মাচ।